ভালো না বা তার গার্জিয়ানের কোনো অসুবিধা হচ্ছে, জেনুইন যখন প্রবলেম হয় সেটা আমরা দেখি। যে আমি আজকে অত্যন্ত খুশি যে আজকে আপনারা এখানে 52 জন যারা নিয়োগপত্র আজকে পাবেন তাদের সাফল্য আমি কামনা করছি। আপনারা ত্রিপুরা রাজ্যের যে সরকারি পর্যায়ে আপনারা কিন্তু আজকে তো অফার পেলেন। অফারের পরে আপনার যখন চাকরিতে যোগদান করবেন অ্যাকসেপ্টেন্সের পর, তারপরে কিন্তু আমরা ধরে নিতে পারি নাও ইউ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ত্রিপুরা গভর্নমেন্ট। এবং এটা কিন্তু এত স্বচ্ছতার সাথে আপনারা এত টিপিএসসির মাধ্যমে নিজের পরিশ্রমের মাধ্যমে নিজের মেধার মাধ্যমে আমরা কিন্তু চাকরি দেইনি আপনাদেরকে, আপনারা নিজেরাই কিন্তু আপনারা চাকরিটা পেয়েছেন, নিজের যোগ্যতা অনুযায়ী আপনারা চাকরি পেয়েছেন। সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমরা খালি যেটা হওয়া উচিত ছিল আগে 30-35 বছরের রাজত্ব দেখেছি, 5 বছরের রাজত্ব দেখেছি, তার আগেও এটাই হওয়া উচিত, এটাই বাঞ্ছনীয়। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার সেই কথাটাই বলছিলেন, যেটা গরিব মানুষ, গরিব ছেলে, সে যখন একটা বস্তির বাড়ির থেকে বেরোচ্ছে বা খুব গরিব ফ্যামিলির থেকে বেরোচ্ছে, সে জানে না কোন নেতাকে ধরতে হবে, কোন মিনিস্টারকে ধরতে হবে, তার অ্যাপ্রোচই নেই। তো ওই সব লোকদের জন্য আমাদের কিছু করা উচিত, আমাদের ট্রান্সপারেন্সির মাধ্যমে যাওয়া উচিত। আজকে ট্রান্সপারেন্সির মাধ্যমে যদি এগুলো হয়, তাহলে কিন্তু আমরা যে কারণে জনপ্রতিনিধি হয়ে সরকার এসছি তার জাস্টিফাই কিন্তু আমরা করতে পারবো, যে আমাকে যে কাজ দেওয়া হয়েছে আমি জাস্টিফাই করে আমি সেই কাজটা করছি আজকে। এবং এটা তো গেল, আপনাদের একটা চাকরি পেলেন, কিন্তু দায়িত্বটা কিন্তু আপনার বুঝতে হবে এখন এমপ্লয়াবিলিটির কথা বলে, অর্থাৎ আপনার দক্ষতা। আমি ডাক্তার হয়েছি আর আমি যদি মনে করি আমি সব জানি, তা আমার মতো অবোধ ব্যক্তি আর কেউ নেই। ডেইলি এভরিডে কত কিছু নতুন নতুন জিনিস হচ্ছে এবং আপডেট হচ্ছে, সেটা যদি আমরা না জানি, এর জন্যই বলে দক্ষতা উন্নয়ন, অর্থাৎ এমপ্লয়াবিলিটি। সেই দিকে আপনাদেরকে ট্রেনিং তো নিশ্চয়ই দেবে। আপনারা তো আর এই পার্টিকুলার এই বিষয়ে তত জ্ঞান নেই কিন্তু এখনো, কিন্তু যখন কাজের বিনিময়ে যখন আপনাদের এক্সপিরিয়েন্স হবে তখন অনেক বেশি আপনাদের সেই জ্ঞান হবে। এবং মানুষের কাছে যে প্রতিশ্রুতি, আপনারা চাকরি পেয়েছেন, এটা কিন্তু আপনার মানুষের কাছে প্রতিশ্রুতি দিতে হবে যে আমি আমার যে কাজটা আমি ঠিকভাবে করব, যেটা আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী অলরেডি বলেছেন যে এটাই ইম্পর্টেন্ট, যাতে আপনাকে সবসময় মনে রাখে আপনার কাজে। আমাদের এখানে একটু ঘাটতি থাকে, আমরা আবার সেই গতানুগতিক জীবনে চলে যাই। আমি আমার ফ্যামিলি, আমার ছেলে মেয়ে, ওই জায়গাটা বাদ দিয়ে যে আমি রাষ্ট্রের জন্য এসেছি, মানুষের জন্য এসেছি, আই এম বর্ন ফর আদার্স, নট ফর মাই সেলফ। এই যে আমাদের মেইন যে জীবনের আসল যে এসেন্স অফ লাইফ, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা ভুলে যাই। আর যেসব জায়গার মধ্যে এটা থাকবে, সেই রাজ্য কিন্তু তত বেশি সামনের দিকে এগিয়ে যাবে। একটা অনেস্টির একটা বিষয় আছে, নিষ্ঠার একটা বিষয় আছে, আর মানুষের কাছে সহানুভূতির সাথে কাজ করা, এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা মাথায় রাখবেন। এবং আজকের এই দিনটি আমার মনে হয় আমরা যে সরকারের যে আমরা অঙ্গীকার করেছিলাম যে আমরা চাকরি তো দেবই, পাশাপাশি অন্যান্য বিষয় যাতে চাকরি সংস্থান, তো সব মানুষকে তো আর চাকরি দেওয়া যাবে না, কর্মসংস্থানের যে বিষয় আমরা সেইগুলোও কিন্তু করছি। এর মধ্যে এটা একটা সরকারের যে নীতি, সরকারের যে নির্দেশিকা, এবং সবকটাই কিন্তু জনকল্যাণের জন্যই সেটা করা হয়। সেইগুলো আপনার বুঝতে হবে যে কোনটা মানুষের জন্য আমার কাজ করতে হবে, কোথায় যেতে হবে। যদিও আপনার 8 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না, কিন্তু এখন আপনি যত বেশি কাজ করবেন ততই আপনার এক্সপিরিয়েন্স হবে, আনন্দ পাবেন কাজের মধ্যে। আর কাজের কিন্তু কোনো রকম বিকল্প নেই। যে যত বেশি কাজ করবে তত বেশি তার মধ্যে তার কনফিডেন্স কিন্তু অনেক বেশি ডেভেলপ করবে। এবং ইনোভেটিভ আইডিয়া
এখন কিন্তু ইনোভেটিভ আইডিয়া গতানুগতিক যে কাজ, যে বিষয়ে আপনারা আজকে চাকরি পেয়েছেন, এর বাইরেও এই যে এক্সপার্টাইজের উপর আপনি পেয়েছেন তার উপরও আরও ইনোভেটিভ কি করা যায় সেই চিন্তা ভাবনা আপনাদের থাকতে হবে। আমি খালি এই করলাম বাস এতটুকু না, আরও বেশি এবং নতুন নতুন যে দৃষ্টিভঙ্গি সেটা নিয়ে যখন আপনি কাজ করবেন, দেখবেন ঠিক যারা উপরে যারা অফিসাররা আছেন আপনার সম্পর্কে একদম উপর থেকে উপর পর্যন্ত সেই কথাটা চলে আসে। আপনি ভাববেন আমাকে তো কেউ জানে না, আমি কাজ কম করছি বা ভালো কাজ করছি, কেউ তো আমাকে দাম দিচ্ছে না। কাজের দাম কিন্তু আছে, সেটা কিন্তু চলে আসে এবং সেইভাবে কিন্তু আপনাকে ওই যে ট্রান্সফারের কথা বলছিলেন একটু আগে, ওই তার উপর ভিত্তি করেই কিন্তু সব কিছু হয় এবং এটা যত বেশি হবে তত বেশি আমাদের ত্রিপুরা রাজ্যের, আমরা যেটা বলছি নতুন ত্রিপুরা একটা করব, নতুন ত্রিপুরা কিন্তু আমরা করতে পারবো যদি আপনাদের মধ্যে এই বিষয়গুলো যদি থাকে। আজকে দেখুন আমরা যে ট্রান্সপারেন্সির মাধ্যমে 2025 ডিসেম্বর পর্যন্ত এখন পর্যন্ত আমাদের সরকার আসার পর ডাই ইন হার্নেস শুদ্ধ আমরা এখন পর্যন্ত চাকরি দিয়েছি প্রায় 20,196 জনকে এবং একটা কেসও কোনো জায়গার মধ্যে হাইকোর্টে কিন্তু চ্যালেঞ্জ হয়নি বা কোথাও গিয়ে চ্যালেঞ্জ হয়নি। ওই যেটা বললো যে অনেক সময় চাকরি আসে স্বাভাবিক, এটা এতদিনের এইভাবে তো একটা মানুষের মধ্যে এই ত্রিপুরা রাজ্যে বিশেষ করে এই একটা মহল ছিল যে কাউকে ধরলেই হয়ে যাবে চাকরি, এটার থেকে আমাদের বেরোতে হবে। এখন আস্তে আস্তে করে মানুষ বুঝতে পারছে, ইভেন আমাদের কলিগদের মধ্যেও এটা থাকে, অনেক সময় আসে যে এটাকে অসম্ভব, বলাই যাবে না, সেখানে কিছু বলবো না। আর দেওয়ালেরও কিন্তু কান আছে, চোখ আছে, আমি যদি মনে করি আমি চুপচাপ সেটা করে নেব, কোথাও না কোথার থেকে সেটা বেরিয়ে যাবে। তো কেন সেটা করব আমরা? তো এতে করে কনফিডেন্স কিন্তু অনেক বেশি বাড়ে। অনেকে মনে করছে যে আমি এত করে পড়াশোনা করছি, লাভ কি হবে? আগে এরকম একটা ছিল না যে আমার কি লাভ হবে, পাবো কি না, কোথার থেকে কোন জায়গায় জ্যাক লাগাবে, ও পেয়ে যাবে আমি পাবো না। এখন তো এই সুবিধা নেই এবং মনে যারা চান্স পায়নি তাদের মধ্যেও কিন্তু ক্ষোভ থাকবে না, যে না আমার নিশ্চয়ই কোনো জায়গায় খামতি রয়েছে তবে আমি সেটা পাইনি। তো আজকে আমরা এই যে 20,196 জনকে দিলাম ডাইন অ্যান্ড হার্নেস শুদ্ধ, এখন কিন্তু আবার 52 যোগ হলো আবার। এটা আস্তে আস্তে করে এইভাবে কিন্তু মিটার বাড়তে থাকছে আমাদের এবং সেটা আমরা করব। 5,000-এর উপরে কন্ট্রাকচুয়াল আমরা বা চুক্তি অনেকগুলো আমরা, কারণ সব তো চাকরি দিয়ে পারবো না, তো চুক্তি তাদের যাতে হেল্প করতে পারে, যারা নিয়মিত চাকরি আছে তাদের হেল্প করার জন্য 5,000 এবং আরও অন্যান্য সেক্টরে কিন্তু আমরা প্রায় অনেক চাকরির ব্যবস্থা আমরা করেছি। স্বনির্ভরতার উপরে খুব জোর দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় সরকারও জোর দিচ্ছেন এবং আমাদের এখানে এমএসএমইর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, প্রায় 2.1 লাখ এই যে এমএসএমইর মধ্যে আমাদের যে এন্টারপ্রেনার মাইক্রোতে এখন যুক্ত হয়েছে ত্রিপুরার ছেলেমেয়েরা, এখন কিন্তু সেখানে কাজ করছে। কাজে ওরা কিন্তু চাকরি চায়ও না, নিজেরা কাজ করছে, নিজেরা এন্টারপ্রেনার হচ্ছে, অন্যদের চাকরি দিচ্ছে এবং এটাই আগামী দিনে আমাদের সেই সংকল্প। আমাদের এখানে কন্ট্রাকচুয়াল তো দিচ্ছে, আউটসোর্সিংও আমরা অনেক কর্মচারীকে আমরা রাখছি এখানে এবং আগামী দিনও আমরা করব। আর এখানে এইবার যেটা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে ই অফিস স্টার্ট হয়েছে, আপনাদের শিখতে হবে এগুলো, মানে যেখানে ক্যাবিনেট থেকে শুরু করে স্টেটের সমস্ত ডিপার্টমেন্ট এবং আমাদের ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট লেভেলে, সাব ডিভিশন লেভেলে, 3 টায়ার পঞ্চায়েত পর্যন্ত আমাদের ই অফিস হয়ে গেছে। কাগজপত্র কিন্তু কমে গেছে এখন। তো সেই জায়গায় আজকে অন্যান্য প্রদেশের মধ্যে খালি সাব ডিভিশন পর্যন্ত আছে ই অফিস। কাজে তারও কিন্তু বারবার আপনাদের ট্রেনিং দেওয়া হবে। আমরা সমস্ত যে প্রয়োজনীয় যেসব জিনিস সেগুলো আমরা এখন দিচ্ছি। প্রযুক্তিকে আমাদের লাগাতে হবে। এখন ডিজিটাল দুনিয়া তো আছেই, এখন ডিজিটাল থেকে বেরিয়ে এআই চলে আসছে। আপনারা দেখেছেন এআইকে এবার বাজেটেও মাননীয় যে আমাদের বিত্তমন্ত্রী উনি বলেছেন অলরেডি, ফিনান্স মিনিস্টার, যে মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছেন সমস্ত ডিপার্টমেন্টে এআইকে যুক্ত করা
এবং আমরাও সেইভাবে কাজ করব আগামী দিনে। আমাদের টেটি হোক, জেআরবিটি হোক, টিপিএসসি হোক, সবকটা কিন্তু আমরা অত্যন্ত ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা সেই চাকরিগুলো আমরা দিচ্ছি। দিস ইজ আওয়ার কমিটমেন্ট, এবং সেই কমিটমেন্ট করেই কিন্তু আমরা কাজ করছি। এতদিন ধরে আমরা দেখতাম আমাদের বাইরের থেকে এসে আমাদের ছেলেমেয়েরা বাইরে গিয়ে চাকরি পায় না, সেখানে পিআরটিসি ইত্যাদি থাকে। আমরা কিন্তু সাহস করে পিআরটিসি কিন্তু ত্রিপুরাতে স্টার্ট করেছি, আপনারা জানেন, যে কারণে ত্রিপুরার ছেলেমেয়েরা এখন চাকরি পাচ্ছে। এর জন্য অনেকে নানাভাবে চেষ্টা করেছে এদিক সেদিক করার, কিন্তু আমরা স্থির সিদ্ধান্ত নিয়েছি আমরা এটা করব, এবং সেটা আমরা করেছি। এখন সব জায়গার মধ্যে পিআরটিসি বাধ্যতামূলক আমরা করেছি। আমাদের শুধু তাই নয়, আমাদের এবার বাজেট 2025-26-এ যে কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম, ভোকেশনাল গাইডেন্স প্রোগ্রাম, কেরিয়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেইগুলো ধারাবাহিকভাবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু তার মানে আয়োজন বা তার সংস্থান রয়েছে সেখানে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014-তে উনি যখন দায়িত্ব নিলেন, উনি দেখলেন 2013 সালে ভারতের এই এমপ্লয়াবিলিটির যে কথা বলেছি, যে দক্ষতা, সেখানে আপনারা শুনে অবাক হবেন, তার যে স্ট্যান্ডার্ডাইজেশন মাত্র 33.95। তো এই যে এমপ্লয়াবিলিটি, এই যে কোয়ালিটি নিয়ে ভারতকে এক মানে শ্রেষ্ঠ ভারত কি করে করবেন, যে কারণে যে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, এইগুলো কিন্তু উনি শুরু করলেন। এবং আপনারা শুনে খুশি হবেন যে যেখানে 2013 সালে 33.95 যে পার্সেন্টেজ ছিল, সেটা বৃদ্ধি পেয়ে 2024 পর্যন্ত আমার হচ্ছে যে ডাটা 54.81% হয়েছে। অর্থাৎ এমপ্লয়াবিলিটির যা যা কোয়ালিটির দরকার সেটা কিন্তু বেড়েছে, আরও বাড়তে হবে, ওয়াই নট 10%। এবং এই যে ট্রেনিংগুলো আমি বললাম, এই ট্রেনিংয়ের মাধ্যমে সেটা সম্ভব হবে, এবং আপনারা সেইভাবেই নিজেদের গুণগত উৎকর্ষতা যেটা বলা হয় সেটাকে উন্নত মানের করবেন। এবং স্কিল ইন্ডিয়া মিশন, পিএম কৌশল বিকাশ যোজনা, ডিজিটাল ইন্ডিয়া, এখন এআই ঢুকে গেছে, এআই এর ট্রেনিং আপনার নিতে হবে। এবং রাজ্য সরকারের যে দক্ষ শ্রম শক্তি, সেটা আমাদের অবশ্যই গড়ে তুলতে হবে, এবং যদি আমরা সেটা করি তাহলেই আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা তৈরি করতে পারবো। এখানে আমার যে কথাটা আমিও ভাবছিলাম বলবো, যে ফিশ ইটার, উনি আমাদের মাননীয় মন্ত্রী বলছিলেন কতজন ফিশ খায়, দুজন নাকি ফিশ খায় না। তো এটা কিন্তু একটা মানে কি বলে ওটা স্যাম্পল স্টাডি, কিন্তু ত্রিপুরাতে মোট জনসংখ্যা 99.35% মানুষই মাছ খান। অর্থাৎ ত্রিপুরা ইজ দ্য হাইয়েস্ট ফিশ ইটার ইন ইন্ডিয়া। আমরা কিন্তু জানতাম না, আমরা হয়তো ওয়েস্ট বেঙ্গল বোধহয় হয় বা এইরকম ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা সবচেয়ে বেশি ফিশ খাই। তো যদি ফিশ খাই, তাহলে যারা আজকে এখানে চাকরি পেয়েছেন তাদের কাজটা কি? যে গ্যাপটা মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন, এই গ্যাপ তো ফুলফিল করতে হবে আপনাদের। উনি বলেছেন যে এত বছর 2016 পরে এই প্রথম এই চাকরি হয়েছে। তো সেই চাকরি অর্থাৎ মানুষের অর্থেই কিন্তু আপনারা সেই চাকরি আপনারা পাচ্ছেন। আমাদের নিজস্ব কোনো চাকরি আমাদের পকেট থেকে টাকা, আমিও মানুষের মধ্যে পড়ি, সবার পয়সায় আপনাদের সেই চাকরি পাচ্ছেন। তার যথার্থতা কিন্তু আপনাদের কাজের মাধ্যমে দিতে, গ্যাপ আমাদের সেলফ রিলায়েন্ট হতে হবে। আমরা কিন্তু নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা অলদো উই আর দ্য হাই মানে উই স্ট্যান্ড এট দ্য ফার্স্ট পজিশন সো ফার দিস ফিশ ইটার ইটিং ইজ কনসার্ন, কিন্তু আমরা কিন্তু সেকেন্ড হাইয়েস্ট প্রডিউসার ইন দ্য নর্থ ইস্টার্ন রিজন, এবং আসাম ফার্স্ট। কাজে ওয়াই নট ফার্স্ট? আমাদের সেই চেষ্টাটা আমাদের করতে হবে আগামী দিন। আমাদের এখানে যদিও আমার পূর্ববর্তী বক্তা অলরেডি বলেছেন, আমাদের চাহিদা 1,81,907.78 মেট্রিক টন আমাদের ত্রিপুরার চাহিদা, এবং সেই জায়গায় বাংলাদেশ থেকে আমাদের 18,576.35 মেট্রিক টন আসে। আর অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং আসাম থেকে মোট
14,106.95 মেট্রিক টন আসে, অর্থাৎ মোট 32,683.30 মেট্রিক টন মাছ বাইরের থেকে আসে। আমাদের পয়সা কিন্তু চলে যাচ্ছে বাইরে। তাহলে আমার যদি এই পয়সাটা যদি এখানে থাকে, তাহলে তো আমাদের ত্রিপুরার যে জিএসডিপি, আমরা সেকেন্ড হাইয়েস্ট এখন নর্থ ইস্টার্ন জোনে জিএসডিপি, পার ক্যাপিটা ইনকাম সেকেন্ড হাইয়েস্ট, তা আমরা কেন প্রথম হতে পারবো না? তা আমাদের এই যে আপনাদের সহযোগিতা যদি থাকে, আমরা এই গ্যাপটা কিন্তু আমরা ফিল আপ করতে পারবো। এখানে 2024-25 সালে ত্রিপুরা রাজ্যে 89,224.48 মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে 2024-25-এ। তাহলে কত পার্সেন্ট বাড়লো? 2023-24 থেকে 4% কিন্তু বেড়েছে, অর্থাৎ বাড়ার দিকে আমাদের গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী। সেটাকে আরও কীভাবে, ওই যে ইনোভেটিভ আইডিয়াগুলো বললাম, কেন বললাম যে না এইভাবে না, গতানুগতিক না, যা যা আছে আমার এখন তো এআই এর মাধ্যমে আপনি অনেক সারা পৃথিবীর আপনি দেখতে পারবেন, সেখান থেকে নিজে এই সংগ্রহ করে যেসব টিপস দেবে, তাকে সংগ্রহ করে আরও বেশি কীভাবে জানা যায়, তাহলে সেটা সম্ভব হবে। আজকে পাশাপাশি আপনারা দেখুন, প্রায় 45,93,00,000 মাছের পোনা উৎপাদিত হয়েছে ত্রিপুরাতে। এবং সেই যে এটা কিন্তু আমরা কিন্তু স্বয়ংসম্পূর্ণ মাছের পোনার দিক দিয়ে। এবং রুই, কাতলা, মৃগেল, তারপরে সিলভার কার্প, গ্রাস কার্প, কারফিউ, তারপর শিং মাগুর, পাবদা আমাদের স্টেট ফিশ বলা হয় এটাকে, এবং গলদা চিংড়ি, এবং এরকম অসংখ্য এই ধরনের নতুন নতুন আমি দেখি, ভাবতে পারি না আগে যে পাবদা ত্রিপুরাতে এত সুন্দরভাবে। বিভিন্ন সময় আমি এইসব অনুষ্ঠানে আমি যাই, এটাকে আরও বেটার কি করা যায় নিশ্চয়ই আপনারা দেখবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন অমৃত সরোবর, অমৃত সরোবর। এক তো মাটির নিচের জল, যে মাটির যে স্তর, জলের স্তর, সেটাকে রিচার্জ করা, আবার পাশাপাশি অমৃত সরোবরের মাধ্যমে আমাদের প্রায় 800-এর উপরে 600-এর উপরে আমাদের প্রায় অমৃত সরোবর বানিয়েছে। সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে জনজাতি অধ্যুষিত এলাকায়, ফরেস্ট এরিয়া, সেখানেও কিন্তু মাছের চাষ কিন্তু সেখানে হচ্ছে। আমি জিজ্ঞেস করছিলাম মাননীয় সেক্রেটারি মহোদয়কে যে কীরকম সেখানে মাছের চাষ হচ্ছে কি হচ্ছে না, একটু খবর আমাকে দেবেন এবং কীরকম সেখানে হচ্ছে। তো সেই জায়গায় আজকে আমাদের এই বিষয়গুলো আমাদের দেখা প্রয়োজন আছে। মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা একটা আছে সেখানে, এখানে প্রায় যে 14,418 জন যারা বেনিফিশিয়ারি, তারা কিন্তু সেই সুযোগ নিয়ে তারা কিন্তু সেই সুযোগটা পাচ্ছে। এর জন্য আমরা প্রায় 6,67,00,000 টাকা কিন্তু এর মধ্যে আমরা দিয়েছি। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা, এর মধ্যে 5 বছরে প্রায় 26,150 জন সুবিধাভোগী উপকৃত হয়েছেন। আমি চাই যে সামনের বছর যখন আবার এই ধরনের প্রোগ্রাম হবে, এর মাত্রাটা, রিডিংটা যেন আরও বাড়ে। এটা আপনাদের কাছে একটা আবেদন। এটা যেন সব যতগুলো আমি ডাটা আপনাদের সামনে বললাম, সেগুলো আমি কম্পেয়ার করব যে গত 1 বছরে আপনারা কি কি করলেন। 1 বছর গেলে আবার আপনাদের সাথে আমি কথা বলবো। 1,01,266 জন মৎস্য চাষি এবং মৎস্যজীবীদের ন্যাশনাল ফিশারিজ ডিজিটাল প্ল্যাটফর্ম একটা, সেখানে কিন্তু রেজিস্ট্রি হয়েছে, এবং তার মাধ্যমে প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহযোজনা স্কিম একটা আছে, তাতে করেও কিন্তু তারা লাভ পেয়েছেন। সেটা মাছ তো খায়, মাছের উপকারিতা সম্পর্কে আমি জানি না, আপনারা নিশ্চয়ই পরীক্ষার জন্য খুব করে তৈরি হয়েছেন, নিজেও অনেকের অলরেডি তারা জানেন বিষয়টা। তবু আমি বলি যারা এখানে আছেন সাংবাদিক বন্ধুরা, মাছে প্রোটিনের মাত্রা কিন্তু সাংঘাতিক, এবং ওমেগা-3 খুব ইম্পর্টেন্ট, ফ্যাটি অ্যাসিড, এবং সেগুলো ভেরি ইম্পর্টেন্ট ফর হার্ট। আমাদের হার্ট অ্যাটাক অল্প বয়সেও হয় অনেকে। তো এগুলো কিন্তু আমরা বুঝতে পারি, কারণ এগুলো দেখা যায় না। তো যত মাছ খাওয়া যায়, মাছে ভিটামিন, মিনারেল, এগুলো শরীরকে সুস্থ রাখার জন্য। যারা 2 জন বলছেন খাচ্ছেন না, তাদেরকে বলুন আপনারা ট্রাই করুন মাছ খাওয়ার। এটা ওয়াই ইউ আর ওমিটিং দিস ওয়ান। তো তারা মাছ খান, নিজের শরীর সুস্থ রাখেন, এবং তাতে করে আমাদের যারা মৎস্য চাষিরা আছেন, অ্যাটলিস্ট তাদের আর্থসামাজিক উন্নয়ন হবে।
ভালো জিনিস কিন্তু খেতে খারাপ লাগে অনেক সময়। আপনার তিতা অনেকে খেতে চায় না, কিন্তু এটা কিন্তু খুব কাজে আসে। আর যে জিনিস খুব সুস্বাদু খেতে ভালো লাগে এটা কিন্তু শরীরের জন্য সহজে খারাপ, কোনো দিন এটার বেনিফিট পাবেন না। মাঝে মাঝে খাওয়া উচিত, কিন্তু যেটা শরীরে ভালো হবে সেটা কেন খাবো না? তার জন্য আপনার মধ্যে সেই জ্ঞানও থাকতে হবে। 92 হেক্টর যারা জলাশয় আছে, অনেক জায়গায় জলাশয়, আমরা নিজেরাও এখন জলাশয় সংস্কারের দিকে আমরা প্রচুর গেছি, প্রচুর জলাশয় দখল করে নিয়েছে, প্রচুর জলাশয় ত্রিপুরাতে। সেগুলোকে আবার নতুনভাবে আমরা সেগুলো উদ্ধার করছি এখন। 92 হেক্টর অব্যবহৃত জলাশয় আমরা সংস্কার করেছি, এর জন্য প্রায় 4 কোটি 14 লক্ষ টাকা খরচ হয়েছে। শুধু গ্রামেগঞ্জে না, আগরতলা শহরও আমাদের বিভিন্ন জায়গার মধ্যে আমরা কিন্তু সেগুলোকে আবার রিজুমিনেট করছি। 1,10,569 জন মৎস্যজীবী ও মৎস্য চাষীদের যে গ্রুপ অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স স্কিম, সেটা আমরা চালু করেছি। এ বিমা অলরেডি আছে তাদের জন্য। অনেক সময় মাঝে আমরা ঘুম থেকে উঠে আমরা শুনি, আগে একটা টাইম ছিল যে প্রতিবেশীর সাথে যদি ঝগড়া হয় বা কারোর সাথে যদি ঝগড়া হয় তো বিষ ঢেলে দেওয়া, তো সব মাছ জলের উপর চলে আসে। তো এরকম 16 জন মৎস্য চাষী যারা দুর্বৃত্তদের দ্বারা এই ধরনের বিষ প্রয়োগ করা হয়েছিল, তাদের এই সুরক্ষার জন্য ত্রিপুরা মৎস্য সম্পদ সুরক্ষা প্রকল্প একটা শুরু করেছি আমরা। সেখানে প্রায় অনেককে আমরা প্রায় 1,50,000 টাকার মতো আমরা তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেছি। 14,905 জন মৎস্য চাষীকে বিজ্ঞান ভিত্তিক যাতে মাছ চাষ যাতে প্রশিক্ষণ দেওয়া যায়। আমাদের এখানে ফিশারি কলেজ আছে, আপনারা সেখানেও কিন্তু অনেক ধরনের সেখানে এক্সপেরিমেন্ট হয়, রিসার্চ হয়। আপনারা নিশ্চয়ই সেখানে অনেকে হয়তো পাসও করেছেন সেই সব কলেজ থেকে। তো সেখানে গিয়ে নতুন নতুন কিছু আছে কিনা সেগুলো নিশ্চয়ই আপনারা দেখবেন, প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করবেন। নর্থ ইস্টার্ন কাউন্সিল এনইসির অধীনে 5,66,00,000 টাকার আমরা ডুম্বুর জলাশয়ে প্রায় সেখানে কিভাবে মৎস্য চাষ করা যায় সেই বাস্তবায়ন করার চেষ্টা করছি। রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড RIDF প্রকল্পের 59 জেলায় সেখানে অ্যাওয়ারনেস এবং প্রশিক্ষণ আমরা করার জন্য সেখানে প্রায় 8,37,00,000 টাকা তার জন্য আমরা ধরেছি এবং সেটা সেখানেও সেই কাজটা হচ্ছে। বন্যায় অনেক সময় বন্যায় কিন্তু অনেক যেখানে মাছের চাষ হয় বন্যায় কিন্তু মাছ চলে যায়। তো সেই সব স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড এবং ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ড থেকে এখন পর্যন্ত 11,94,00,000 টাকা এই গত যে ফ্লাড হয়েছে সেখানে আমরা দিয়েছি। এবং বিশ্ব ব্যাংকের যে ফান্ড আমরা 1,400 কোটি টাকা নিয়েছি, তার মধ্যে ট্রাস্টের মাধ্যমে 23টি জনজাতি অধ্যুষিত ব্লকে মৎস্য চাষ এবং বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রায় 22 কোটি টাকার উপরে সেখানেও আমরা খরচ করার জন্য অনুমোদন আমরা দিয়েছি। আমরা মাছের প্রজনন করার জন্য 29টি হ্যাচারি স্থাপন করেছি। বিজ্ঞান ভিত্তিক মাছ চাষের জন্য প্রায় 14,859 জন মৎস্য চাষীকে মাছের পোনা এবং খাদ্য ইত্যাদি প্রদান করা হয়েছে। এখন তো অর্নামেন্টাল ফিশারিজ কিন্তু খুব সাংঘাতিক বিষয়, এটাও কিন্তু একটা আমরা মনে করি খাওয়ার জন্য মাছ এরকম না, ঘরের ভিতরেও যে অ্যাকুরিয়াম অনেকে করে এবং আজকাল দামি দামি অ্যাকুরিয়াম পাওয়া যায় পুরো ঘরের ভিতরে বড় বড়। এবং যেমন টিভি যেমন স্ক্রিন ছোট আমাদের কাছে যথেষ্ট ছিল, এবং টিভির স্ক্রিন দেখা যায় যত বড় হয়, ঠিক এরকম অ্যাকুরিয়ামও কিন্তু অনেক বড় বড় হয়। তার মধ্যেও কিন্তু অনেকের ইনকাম এবং আর্থসামাজিক উন্নয়ন হতে পারে। তো বিভিন্ন অর্নামেন্টাল ফিশারিজ 32টি রঙিন যে মাছ তার জন্য ইউনিট স্থাপন করা হয়েছে। আমার থেকে বেশি জানবে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর, আমাকে তো ডাটা দিয়েছে, আমি আপনাদের সামনে পড়ছি। এবং 987টি যে মাছ নিয়ে যাওয়ার জন্য যানবাহন তার জন্য এই পরিবহনের জন্য ব্যবস্থা করা হয়েছে। 317টি নৌকা বিতরণ করা হয়েছে বিভিন্ন যে নদী নালা ও ডুম্বুর ইত্যাদি জায়গায়। 8টি মিনি ফিড মিল স্থাপন করা হয়েছে যাতে উন্নত মানের ফিশ যাতে তৈরি হয় খাদ্য উৎপাদনের জন্য। এবং 27টি মাছের কিয়ক্স বিতরণ করা হয়েছে। একটি শীতল উৎপাদন ইউনিট স্থাপন করা হয়েছে। আমি জানি না এখানে সবাই জানেন কিনা, যারা
গার্জিয়ানরা আছেন, যারা এখানে আজকে অফার নেবেন তারা তো জানেন নিশ্চয়ই, কিন্তু গার্জিয়ানদের জানানোর জন্য আমি বলব, মাছ চাষ করার জন্য 112টি বায়োফ্লক এবং RAS ইউনিট স্থাপন করা হয়েছে। RIDF এর মাধ্যমে 18 কোটি 70 লক্ষ টাকা এই যে ডুম্বুর এবং সীতাছড়া রোধে প্রায় 1584টি খাঁচা স্থাপন করা হয়েছে। এমনিতে কিন্তু ওই যে 4% বেড়েছে, এমনিতে হয়নি। এগুলো গভর্নমেন্ট থেকে আমরা হেল্প করছি বলেই সেটা বাড়ছে, সেটাকে আরও যাতে বাড়ানো যায় এর জন্য আমরা কত খরচ করেছি প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনায় 13,68,00,000 টাকা। তো এই যে সম্পূর্ণ উদ্যোগ, তাতে করে আমাদের যে সেলফ রিলায়েন্ট সেটা আমরা আগামী দিন অবশ্যই হব। এবং পশ্চিম ত্রিপুরা জেলার অধীনে মহারাজগঞ্জ বাজার, এখানে তো সেখানে বাজারও তো সুন্দর করতে হবে, তবে তো গিয়ে মাছ আসবে কোথায়, মাছ যারা ফিশ ইটার কোথায় যাবে। 34,05,00,000 টাকা অনুমোদন দেওয়া হয়েছে, সেখানেও একটা সুন্দর একটা মার্কেট সেখানে হবে। এর মধ্যে প্রায় 7,47,00,000 টাকা আমরা পেয়েছি। 59টি জেলায়ও সেই চণ্ডীপুর RD ব্লকে পেচারতল, সেখানেও জলাশয়ের একটা পুনর্নির্মাণ হবে, যার জন্য 14,52,00,000 টাকা অনুমোদন দেওয়া হয়েছে, তার মধ্যে 5 কোটি টাকা অলরেডি পেয়েছে। শুধু তাই নয়, দক্ষিণ ত্রিপুরা জেলার অধীনে রাজনগর RD ব্লকে বাতিসা ডেপা জলাশয়ে সেখানেও যাতে পুনর্নির্মাণ করা যায় 24,21,00,000 টাকা অনুমোদন দেওয়া হয়েছে, সেখানেও আমরা এখন পর্যন্ত 5 কোটি টাকা পেয়েছি। ত্রিপুরা এই যে স্টেট ফিশ পাবদা মাছের উৎপাদন বৃদ্ধির জন্য 59টি জেলাকে পাবদা ক্লাস্টার উন্নয়নের জন্য স্বীকৃতি দিয়েছে। তো এরকম একের পর এক আমাদের এরকম না শুধু মানে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি, খালি ওই স্বাস্থ্য দপ্তরের খালি কাজ হচ্ছে, ফিশারি তো আপনি দেখুন কত কাজ হয়েছে। মৎস্য দপ্তর কেন্দ্রীয় সরকারের কাছে একটি 5 বছরের একটি কর্ম পরিকল্পনা জমা দিয়েছে, সেখানে 22,95,00,000 টাকা 2025-26 থেকে 2029-30 এখন থেকে টার্গেট করেছে। এবং এই টার্গেটে নিশ্চয়ই আমাদের যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের সাথে সবসময় বলে আমাদেরকে সবসময় সহায়তা করেন, সেটা আমরা পাবো। ত্রিপুরায় মৎস্য চাষের ব্যাপক উন্নয়নের জন্য একটা হাই লেভেল টাস্ক ফোর্স 5 বছরে 26-27 থেকে 2030-31, যার 5 বছরে মোট 2,313,52,00,000 টাকার প্রয়োজন হবে মোট। তো সেইগুলো নিয়ে আমরা দিল্লিতেও কথা বলছি। তো আজকে যারা এখানে, আমি এই কথাগুলো এই কারণে বললাম যে আপনাদের কিন্তু প্রচুর কাজ। আপনি যদি ভাবেন যে আমার খালি কাগজ কলমের কাজ, ঘরে বসে আমি খালি টেবিলে বসে কাজ করব আর বাইরে যাব না, যত ফিল্ডে আপনারা যাবেন তত বেশি কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স হবে। আর এই ডাটাগুলো যখন আপনাদের মনের মধ্যে থাকবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে ওয়ের অ্যাট প্রেজেন্ট ইউ স্ট্যান্ড আর ওয়ের ইউ উড স্ট্যান্ড ইন ফিউচার। তো সেইভাবে আপনারা কাজ করবেন। ত্রিপুরাকে সত্যিই আমরা বলছি যে একটা সুন্দর ত্রিপুরা। আমরা যেহেতু নীতি আয়োগ আমাদের বলেছে ফ্রন্ট রানার স্টেট, আমাদের ফ্রন্ট রানার স্টেটের মর্যাদা যেহেতু দিয়েছে, এটাকে আরও বেশি কিভাবে উৎকৃষ্ট মানের করা যায় এই আশা আকাঙ্ক্ষা রেখে, সবার যাত্রা শুভ হোক সে আশা রেখে এখানে উপস্থিত সবাইকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অনেক অনেক ধন্যবাদ মূল্যবান কথায় আমাদের সমৃদ্ধ করার জন্য রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। এখন যে মুহূর্তের জন্য আপনারা সকলেই অপেক্ষা করছেন এবং আমরাও সকলেই অপেক্ষা করছি। এক এক করে আমি নামগুলো বলবো, আপনারা মঞ্চে চলে আসবেন। সত্যি দীর্ঘ অনেক দিনের পরিশ্রম, দীর্ঘ অনেক দিনের পরিকল্পনা এবং অধ্যয়ন, নিরলস অধ্যয়ন এবং কঠোর অনুশীলনের মধ্য দিয়ে আজ আপনারা সাফল্য পাচ্ছেন হলুদ খামের মধ্য দিয়ে। আমি ডেকে নেব প্রথমে মঞ্চে পূজা রানী বসাক, ডটার অফ নীলু বসাক, মমিতা গোস্বামী, ডটার অফ অমর কান্তি গোস্বামী প্রস্তুত থাকুন। বিকাশ সেন, সন অফ সুরেশ চন্দ্র সেন প্রস্তুত।